জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আর গণভোট বাস্তবায়ন না হলে জাতীয় মুনাফিককে টেনে হেঁচড়ে বুড়ি গঙ্গায় নিক্ষেপের জন্য তৈরি থাকতে হবে। বাংলাদেশে দুটো দল, একটা ছিল আওয়ামী লীগ স্বৈরাচার এবং ফ্যাসিস্ট, আর বর্তমানে একটা ক্ষমতা আসে, এটা হলো জাতীয় মুনাফিক। ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব করা লেগেছে, জুলাই সনদ এসছে। বর্তমানে জাতীয় মুনাফিক দল জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। গণভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে হয়েছে, জনগণ গণভোটও দিয়েছে, জাতীয় নির্বাচনে ভোটও দিয়েছে। গণভোটকে অস্বীকার করবেন, জনগণের ভোটে আবার ক্ষমতা থাকবেন, তা হতে পারে না। আমাদের করণীয় হলো দুটো, একটা হলো জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আর গণভোট বাস্তবায়ন না হলে জাতীয় মুনাফিককে টেনে হেঁচড়ে বুড়ি গঙ্গায় নিক্ষেপের জন্য তৈরি থাকতে হবে। থেকে দিক নির্দেশনা শিখব। আজকে যারা আমার পরবর্তীতে যারা যা বলে গেছেন তারা আমার কথাই বলে গেছেন। আমি মনে করি একটা পবিত্র জায়গা হচ্ছে সংসদটা। সেই পবিত্র জায়গার সারা বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া সব ওইখান থেকে নির্ধারিত হয়, মানুষের স্বপ্ন। আজকে জুলাই সদন নিয়ে যা হচ্ছে রীতিমতো রং তামাশা। আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই যে আজকে আমাদের রাস্তায় দাঁড়াইতে হবে। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা নতুন একটি বাংলাদেশ খুঁজে পাব। আমরা কি পেয়েছি ভাই? আমরা এখনো পাই নাই। কেন পাই নাই? কারণ আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা রীতিমতো আমাদের সাথে গাদ্দারি করছে। তারা হ্যাঁ ভোটকে 70% জয়ী করেছি। সারা বাংলাদেশের মানুষ যেই জায়গায় সবাই তাদের স্বীকৃতি দিয়েছে যে না, আমরা এইভাবেই সংসদ পরিচালনা চাই এবং দেশটা এইভাবেই চলবে, কিন্তু তারা সেই আমাদের আশ্বাস ধূলিসাৎ করে দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে। একটি ছেলে হারিয়েছি, তাদের কেউ কিন্তু হারায় নাই। তারা কোথায় ছিল? তারা এখানে কিন্তু ছিল না। আজকে আমার বাচ্চার বয়সটা মাত্র 14। ও কি বোঝে? ও আন্দোলন কি বোঝে? ও সবসময় একটা কথাই বলতো, সেটা হচ্ছে যে বাবা শিক্ষা দিয়ে তুমি কি করবে? শিক্ষা দিয়ে কি কাজ? বাবা শিক্ষা দিয়ে কিছু হবে না, এখন শিক্ষা এখন নাই বাবা। এটার মধ্যে বৈষম্য চলে আসতেছে। তুমি যে বলতেছো যে আমি বড় হয়ে বড় কিছু হব, চাকরি করব, বড় কিছু করব, কিচ্ছুর আশা নাই বাবা। তা ঘর থেকে যখন একটি 14 বছরের শিশু সে মায়ের কাছে শেষ খাবার খেলো, এক মুঠো ভাত খেতে চেয়েছিল সেদিন, যে মা তুমি আজকে খাওয়াই দাও আমাকে। 5ই আগস্টের দিন চাঙ্কারপুল, সেখানে অনেকেই উপস্থিত ছিল। ওই মর্মাহত সিনটা সবাই দেখেছে। আসিফ মাহমুদ ভুঁইয়া ওইখানে ছিল, সে দেখেছে, সে বলেছে যে আমার সামনে লাশটা এইভাবে পড়লো। ওইখানে বাদী হয়ে গেছেন বাড়িওয়ালারা পর্যন্ত, যে একটা শিশু, সে একটা বাচ্চা, সে বাসা থেকে বের হয়েছে যে মা আজকে নতুন বাংলাদেশ হবে। এর চেয়ে আর কষ্ট কি হইতে পারে? আমরা কিছু বলার ভাষা নাই। আমার একটি মাত্র ছেলে ছিল, সে 10 পারা কোরআনে হাফিজ ছিল। কি পেলাম আমরা? আর সংসদে বসে বসে আপনারা হাসি ঠাট্টা করেন, গল্প করেন। কিসের দাবি? কোত্থেকে আসলো আমাদের দাবি? তো আমাদের হইল না কেন? আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি, আমাদের মত বিনিময় কথাগুলি বলতে আসছি। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা সব হারাইছি, এখন হারানোর কিছুই নাই। আপনারা পূর্বতে যেই কথাগুলি বলে গেছেন, যে ইয়েগুলি বলে গেছেন, সেইগুলি বাস্তবায়ন করেন। আজকে স্টেজে মঞ্চে সবসময় বলে গেছেন আপনারা যে আমরা হ্যাঁ ভোটকে জয়ী করবেন, আপনারা হ্যাঁ ভোট দিবেন, কিন্তু আজকে আপনাদের এই কথাগুলি কোথায় চলে গেল? এটা তো নেহাত জাতির সাথে বেইমানি। এটা করেন না,
এটা ধিক্কার জানানো উচিত। এটা গাদ্দারি হচ্ছে, এই গাদ্দারি আমরা মেনে নিব না, এই গাদ্দারি আমরা কখনো মেনে নিব না। আমি বলতে চাই আজকের এইখান থেকে শুরু হোক যে প্রতিটা গাদ্দারির জন্য আমি চাঙ্কার বলে এমন কি আছে যে আমি সব কিছু ডিটেলস নিয়ে আসছি, আমার কাছে সমস্ত ভিডিও আমার কাছে আছে, এবং কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি সব দেখাইছি। তারাও বলছে যে আপনি এত ভিডিও কোত্থেকে কালেকশন করলেন। সুজন সে 10-12টা গুলি করে ফালাইছে, তারা দিছে 6 বছরের জেল। খুব হাস্যকর ব্যাপার। আর যে পালায় আছে তারা দিছে ফাঁসি। চিন্তা করে দেখেন কাদের কাছে বিচার চাইবেন আপনারা। এর জন্যই বলি আমার শহীদ ভাইরা এবং আমার আহত পরিবারের যে ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনারা মাঠে নেমে যান। মাঠে নামবেন না আপনারা? অবশ্যই নামবেন আপনারা মাঠে। আমাদের জুলাই সদন বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ। এটা বলেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন। আমার ভাই গত 2024 সালের 19শে জুলাই শহীদ হন মোহাম্মদপুরে। সে যখন রাজপথে নামে, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নামে। সেটা শুধু আমার ভাই না, যারা আন্দোলনে নেমেছিল, আমার বিশ্বাস প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আন্দোলনে নেমেছিল সবাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল। কারণ যেই সিস্টেমটা চলে আসতেছিল, যেই জিনিস ক্রমানুসারে হয়ে আসতেছিল, যেই কাজগুলো, যেই দুর্নীতিগুলো, সেগুলোতে বিরক্ত হয়ে গেছিলাম আমরা সবাই। কিন্তু কেউ কথা বলতেছিলাম না, মনে করছিলাম যে এটাই সিস্টেম, এটাই চলতে থাকবে। কিন্তু যখন আস্তে আস্তে থাকে না যে একজন ভয়েস রেইজ করলে অটোমেটিক অন্যরাও ভেতর থেকে তারা ভয়েস রেইজ করা শুরু করে। তো 24 সালে সেটাই হয়েছিল যে দেওয়ালে পিঠ থেকে গেছিল সবার। একজন যখন ভয়েস রেইজ করছে তখন আস্তে আস্তে পুরো বাংলাদেশ একসাথে ভয়েস রেইজ করছিল। কেন? কারণ তারা বাংলাদেশে একটা পরিবর্তন চেয়েছিল। আমার ভাই 19 তারিখে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ওকে খুব কাছ থেকে গুলি করে মারা হয়। আমার একটাই ভাই ছিল, আমার পরিবারের আর মানে আমার মা বাবার আর কোনো ছেলে সন্তান নেই। তো ও চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই আমার বাবা মা অনেক ভেঙে পড়ছে। কিন্তু তারপরও আমি, আমার বাবা মা এবং আমার বড় বোন, আমরা সবাই নতুন করে একটা স্বপ্ন দেখতেছি। আমার ভাইয়ের দেখানো যে রাস্তা, সেই রাস্তাতেই আমরা হাঁটতে চাই। আমরা নতুন যে বাংলাদেশটা সেটা আমরা চাই, যেটার আমরা রিফ্লেকশন দেখছিলাম জুলাই সনদে। টোটাল সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটা বড় শতাংশ, 70% না, 70% একটা ভোটে হচ্ছে, গণভোটে হ্যাঁ জয় হয়। তাহলে জুলাই সনদটা সারা বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে যে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন চাই। তারপরেও যখন এই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, এটাতে ডিলে করা হচ্ছে, তখন আমাদের সবার মনে অনেক কষ্ট। স্পেশালি আমি শহীদ পরিবারের কথা বলবো এবং আহতদের কথা বলবো। আমরা কোনো দলীয় না, শহীদ পরিবার এবং আহত কোনো দলের না। এই জিনিসটা সবসময় বলি আমরা, যে আমরা কোনো দলের না। তবে আমরা যেটা আমাদের জন্য ভালো, আমাদের পক্ষে যারা কাজ করবে, যেই হোক না কেন সে, কোনো দলের আমরা না। তবে আমরা চাই যে আমাদের শহীদদের রক্তের যাতে অমর্যাদা যাতে না করা হয়।